জামাত ইসলামী কি করতে গিয়ে কি হয়ে গেল? দর্শক, আপনারা জানেন আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে তারা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চান। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা কেন প্রতিবেশী বদলাতে চান? মানে এটার ব্যাখ্যাটা ছিল এরকম, বা ডিপ্লোমেসিতে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা জামাত ইসলামের পক্ষ থেকে ভারতের সাথে সুসম্পর্ক গড়ার একটা প্রস্তাব হিসাবে দেখা হয়েছিল। এবং সাংবাদিকরাও ভারতের কাছে এভাবে প্রশ্ন করেছে, ভারতের দায়িত্বশীলদের কাছে, যে জামাত ইসলামী আপনাদের সাথে সুসম্পর্ক করতে চায়, প্রস্তাব দিয়েছে, আপনাদের মতামত কি? দ্যাট মিনস আমির জামাতের যে আহ্বান ভারতের সাথে সুসম্পর্ক করার, সেটা এক ধরনের প্রস্তাবের মতো ছিল। সে আহ্বান ব্যর্থ কিনা, সেই প্রস্তাবে ভারত সাড়া দেয়নি বলে বিভিন্ন গণমাধ্যম খবর তৈরি করেছে। তো এখন কি হবে আমরা এটা একটু বিশ্লেষণ করব। দর্শক, গণমাধ্যমের খবর, এবিপির প্রতিবেদন, জামাতের সঙ্গে কোনো সম্পর্ক করবে না ভারত। যদিও এটা ভারতের একেবারে অফিসিয়াল বক্তব্য নয়, বিভিন্ন সোর্স বলছে, কিন্তু এটা হতে পারে। যেটা হলে জামাতের সঙ্গে যদি আসলেই সম্পর্ক করতে ভারত রাজি না হয়, তাহলে প্রাথমিকভাবে কি আমরা এটা ধরে নিতে পারি না যে আমিরে জামাতের প্রস্তাব বা আহ্বান ব্যর্থ? ব্যর্থ হলে জামাত কোন পথে হাঁটবে, এর কোনো প্রভাব পড়বে কিনা আমরা খবরটা একটু আগে দেখি, তাহলে বিশ্লেষণের সুবিধা হবে। এছাড়া আরো একটা বিষয় আলোচনা আনা দরকার, যে ডাক্তার শফিকুর রহমান ভারতের সাথে সম্পর্ক গড়ার যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবটা দিয়ে তিনি ভুল করেছেন কিনা, সেটা দেওয়া আসলে উচিত হয়েছে কিনা। কারণ প্রস্তাবটা দিয়েছেন বলেই এখন ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করতে পারছি। প্রস্তাব না দিলে তো আর এখন এই ব্যর্থতার বিষয়টা আসতো না। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এর মাত্র 4 দিন আগে জামাত ইসলামী নিষিদ্ধ করেছিল তারা। তবে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর জামাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকায় জামাত ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। দেখেন, এটা জামাতের জন্য নতুন কোনো আতঙ্কের বিষয় নয়। কারণ জামাতের সঙ্গে, জামাত যখন নিষিদ্ধ ছিল না তখনও জামাতের সাথে ওইভাবে আলাদা সম্পর্ক তারা গড়েনি। আর জামাত যখন নিষিদ্ধ ছিল তখন তো প্রশ্নই আসে না। এর মানে এটা ভারতের যে বক্তব্য, এটা নতুন কিছু নয়। জামাত সম্পর্কে তাদের পুরনো নীতিতে অটল আছে। অতএব জামাতের কি হবে? হ্যাঁ, আমির জামাত যেটা চেয়েছিলেন, এটা আমি বলতে চাই যে আমির জামাত ভুল করেছিলেন। ভারতের সাথে সম্পর্ক করার যে প্রস্তাব বা যে আহ্বানটা, এটা এই মুহূর্তে জানানো ঠিক হয়নি। বরং বিএনপিও কিন্তু এটাকে পিক করে জামাতের তীব্র সমালোচনা করেছে, বা জামাত ভারতের ফাঁদে পা দিয়েছে বলেও অনেকে সমালোচনা করার সুযোগ পেয়েছে। এটা আমির জামাতের আমির জামাত সাম্প্রতিক 2টা ভুল করেছেন। এক, আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা অসময়ে তুলে আনা, এটা একেবারেই অ্যাবসলিউটলি ভুল ছিল। যদিও পরবর্তীতে সংশোধনীমূলক ব্যাখ্যা দিয়ে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছেন, কিন্তু টপিকটাই ভুল ছিল। আওয়ামী লীগের ক্ষমার আলোচনার সময় এখন ছিল না যখন এটা করেছেন। এবং ভারতের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা, সেটা বিহাইন্ড দ্য সিন ডিপ্লোম্যাটিক চ্যানেলে চলতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলার যে ইচ্ছা জামাত জানিয়েছে, এটা আমির জামাতে আরেকটা ভুল ছিল প্রকাশ্যে বলার। ভুল যে ছিল সেটার প্রমাণ হচ্ছে তারেক রহমান নিজেই খোঁচা দিতে পেরেছেন যে জামাত ভারতের ফাঁদে পা দিচ্ছে। তো এই সুযোগটা কেন দিল? আবার ভারত এখন বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাদের কর্মকর্তারা যে না, জামাতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে না। এটা জামাতের জন্য একটা লজ্জার বিষয়। ডেফিনেটলি জামাত চায়, কিন্তু ভারত চায় না। এখন জামাতের যেটা উচিত ছিল, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ভারত নাকে খত দিয়ে জামাতের সাথে সম্পর্ক গড়তে আসবে। জামাত যদি সামাজিকভাবে আরো পাওয়ারফুল হয়, ক্ষমতার আরো কাছাকাছি চলে যায়, বাংলাদেশের উপর যদি জামাতের আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তখন ভারত তাদের অতীতের ভুল স্বীকার করে জামাতের সাথে সম্পর্ক করতে আসবে। আপনারা আফগানিস্তানের বিষয় দেখেন না, যারা একেবারে উগ্রবাদী, জঙ্গি, যাদের নাম উচ্চারণ করা জায়েজ নাই, একেবারে মারাত্মক খারাপ, সেই আফগানিস্তানের ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশে এখন গড়েনি, তাদের সাথে এখন ডিপ্লোম্যাটিক যোগাযোগ রাখছে না। আর জামাত তো গণতান্ত্রিক দল, জামাত তো আর আফগানিস্তানের ওইরকম পরিস্থিতির সাথে কোনো সম্পর্ক নেই। জামাত একটা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য দল। অতএব
প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্যে ভারতের সাথে সম্পর্ক করতে চাওয়া বা এই বক্তব্যগুলো আমির জামাতের স্বভাবসুলভ যে কিছু অতি উদারতা আছে যেটা রাজনীতিতে জামাতের জন্য ক্ষতিকর। ভারত বিষয়ে তার বক্তব্য সেই অতি উদারতার এবং সেটা ক্ষতিকর হয়েছে। সম্পর্ক করার চেষ্টা এটা চলতে পারে, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেল, এটা প্রকাশ্যে বলা যাবে না। আর না চললেও সমস্যা নেই, জামাত ক্ষমতার কাছাকাছি গেলে ওরা এমনিতেই সোজা হয়ে আসবে। ডক্টর ইউনূস যেভাবে ওদেরকে সোজা করছেন, দ্যাটস এনাফ, সোজা হয়ে আসবে। জামাতের পক্ষ থেকে বলার প্রয়োজন ছিল না। যদিও আবারও বলছি, এটা নতুন কিছু নয়। জামাতের সঙ্গে ভারতের আগেও এরকম সম্পর্ক ছিল না, এখনো নেই। জামাত অলওয়েজ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বরং এই সময়ে ভারতের সাথে সম্পর্ক করতে চায় এই কথা বলার চাইতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই কথা বলাটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। আমির জামাত এটা তার খেয়াল রাখতে হবে। দেশটির কর্মকর্তা সংবাদ মাধ্যম এবিপি লাইভকে এমন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তার অবিচল থাকবে, এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। এখন এটা এক কর্মকর্তা বলছেন, এটা এক কর্মকর্তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে, আবার সরকারের সামগ্রিক নীতি হওয়ার সম্ভাবনা বেশি। আবার ভারতে বিভিন্ন দল রয়েছে, বিভিন্ন মতাদর্শের অনেকে রয়েছে, যেমন মমতার তো আপত্তি নেই জামাতের সাথে সম্পর্ক করতে। তো এরকম বিভিন্ন রাজনৈতিক সমীকরণে জামাতের সাথে ভারতের সম্পর্ক হলেও হতে পারে। তবে আপাতত মোদী রেজিমের যে ফিলোসফি, তাতে জামাতের সাথে তারা সম্পর্ক করতে চাইবে না। এই কর্মকর্তা আরো বলেছেন, ভারত আশঙ্কা করছে জামাত ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারা রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। দেখেন, হিজবুত তাহরির আলাদা, জামাতের সাথে হিজবুত তাহরির কোনো সম্পর্ক নেই। জামাত গণতান্ত্রিক দল, হিজবুত তাহরির গণতন্ত্রকে অস্বীকার করে। আর জামাত তো মূলধারা রাজনীতিতে শীঘ্রই প্রবেশ করবে কি, এমনিতি তো আছে, এটা তো পুরনো কথা। সেনাবাহিনী প্রধান সবার আগে জামাতকে ডাকেন, জামাতের নাম বলেন, বৈঠকে ডাকেন, সব জায়গায় জামাত আছে। তো এটা বাকি আছে কোথায়? হিজবুত তাহরির আর জামাত এটা কখনো এক কাতারে একসাথে উচ্চারণ করাটাই বড় ভুল। তবে হ্যাঁ, ভারত জামাতকে সেভাবেই নেতিবাচকভাবেই দেখে। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদী এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তারা দুজন 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। লাভ নেই, জামাতকে বাদ দিয়ে ডক্টর ইউনূস সম্পর্ক করবেন কথা বলে কোনো লাভ নেই। ডক্টর ইউনূস এটা সাফ জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ বাদে অন্য সবাইকে ইসলামপন্থী বলার বয়ান থেকে বের হয়ে আসতে হবে ভারতকে। তো দর্শক, এটা মোটামুটি আমরা নিশ্চিত বলতে পারি যে ভারত জামাতের সাথে এই মুহূর্তে সম্পর্ক করতে চাইবে না। তবে ক্ষমতায় আসলে তখন সম্পর্ক করতে বাধ্য হবে। আমির জামাতকে আমরা নসিহত করব, ডিপ্লোমেসি, আন্তর্জাতিক সম্পর্ক এগুলো আমরা ভালো মতোই বুঝি, পড়ি, এগুলো সম্পর্কে আমাদের উচ্চতর স্টাডি রয়েছে। অতএব কিছু কিছু বিষয়ে কথা বলতে হলে আগে একটু গবেষণা করে অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে কথা বলা উচিত। আর ব্যক্তিগত যে তার স্বভাবসুলভ উদারতা, এটা ডিপ্লোমেসিতে এবং সব জায়গায় চলে না। অতএব ভারতের সাথে সম্পর্ক গড়ার উদ্যোগ নিতে গিয়ে জামাত ব্যর্থ হয়েছে বলা যায়। আমি আবারও বলছি, জামাতকে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে। ভারতের সাথে সম্পর্ক গড়ার উদ্যোগী কোনো দল নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এভাবে জামাত ইসলামী অধ্যাপক গোলাম আজমের উত্তরসূরি। আর অধ্যাপক গোলাম আজম ভারত সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখতো, এটাই জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত।